আজকে এই ওয়েবিনার বা সেমিনার বা সৎসঙ্গ যাই বলি, এর মাধ্যমে যারাই এখন উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা ও জয়গুরু। কয়েকদিন আগে আমাকে বলা হয়েছে কি এই একটা ওয়েবিনার আছে, ওর মধ্যে আপনি থাকলে ভালো। আমার খুব টেনশন হয় কোনো টপিকস বা এইরকম ইন্টেলেকচুয়াল গ্যাদারিং হলে আমার সেই রকম ভাবে খুব জানার ব্যাপারটা সেই রকম ভাবে জানা নেই। আর ঠাকুরের বিষয় বলতে যাওয়াটা সবসময় টেনশনের। বলার পরে মনটা এত খারাপ হয়, মনে হয় একটা বিশাল একটা জীবন বা জীবনবাদ, সেটাকে স্কেচ করেও হয়তো আমি দেখাতে পারলাম না কি জিনিস এটা। ঠাকুর বলছেন, মাই লাইফ ইজ মাই ম্যাটালাইজড ম্যাক্সিমস। এই জন্য ঠাকুরের যে কোনো বাদের আমরা আলোচনা করি না কেন, তার মধ্যে ঠাকুরের লাইফটা আসবেই। ঠাকুর বলছেন, আমার কথাগুলো যদি শুধু চিন্তা বলার খোরাক হয়ে থাকে, তাহলে আমার প্রাপ্তি তমসাচ্ছন্ন হয়ে যাবে। আমি সেদিনকে তপনদাকে বললাম কি, আমরা যে ওয়েবিনার করছি এর আউটপুটটা কি হবে, কোনো ইষ্টার্থ উপচয় কর্ম যাতে আউটপুটটা হয়। ডে টু ডে লাইফে আমরা যাকে ভালোবাসি, যার কথা বলি, তার জন্য বাস্তবে কিছু করি। মাকে ভালোবাসলাম, মার একটা হাওয়াই চটি দরকার, কিনে এনে দিলাম। বাবাকে ভালোবাসলাম, বাবার জন্য এক বালতি জল তুলে দিলাম। ঠাকুরকে ভালোবাসা কেন্দ্র করেই তো এই ওয়েবিনার। আমি কি করলাম যাতে তিনি প্রীত হন? আমার সব কটা করা, বলা, চলা তাকে প্রীত করবে। এইভাবেই আমাদের কিন্তু সব অনুষ্ঠান, সৎসঙ্গ হোক, ওয়েবিনার হোক, সেমিনার হোক, সবগুলো করতে হবে রিজাল্ট ওরিয়েন্টেড। ঠাকুর কর্মকে খুব ভালোবাসতেন। আর ঠাকুরের জীবনে তার রিফ্লেকশন আমি দেখেছি। আজকের যে সাবজেক্ট আছে, revolutionary thoughts of Sri Thakur Anukul Chandra in relation to religion, politics and day-to-day lives of ours in the society. ধর্ম, রাজনীতি ও জীবন সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বৈপ্লবিক চিন্তাধারা। ইংরেজিতে আমাদের একটা জায়গায় ভুল হয়ে গেছে, রিলিজন আমরা রেখেছি, আসলে ধর্ম আর রিলিজন সব আলাদা। ধর্ম কিন্তু রিলিজনের একই না। এর মধ্যে কয়েকটা কথা আছে যেগুলো এমনভাবে আমাদের সমাজে এখন বিকৃত হয়ে আছে। ধর্ম বলতে চোখের সামনে যে কথাগুলো আমাদের চোখের সামনে ভাসে, রাজনীতি বলতে যে ভাসে, আসল জিনিসটাই আমরা হারিয়ে ফেলেছি। এক্সাক্ট হোয়াট ধর্ম স্ট্যান্ডস ফর, হোয়াট পলিটিক্স স্ট্যান্ডস ফর। ঠাকুর ক্লিয়ারলি বলেছেন, what makes anything stand on with life and dharma, with life and growth is dharma. What makes anything stand on with life and growth is dharma. ধর্মের কোনো অ্যাক্টিভিটিস লাইফ এন্ড গ্রোথকে বাদ দিয়ে না। কিন্তু পলিটিক্স সম্বন্ধে বলছেন, that which protects, nurtures and fulfills the uphold of existence is politics. That which protects, nurtures and fulfills the uphold of existence
ইজ পলিটিক্স। এইভাবে যে ডেফিনেশন ধর্মে এন্ড পলিটিক্সে ঠাকুর যেটা দিয়েছেন, এটা একটা বৈপ্লবিক, রিভলিউশনারি। কি পলিটিক্সের মিনিং হচ্ছে কি, সে প্রোটেক্ট করবে, নার্চার করবে এন্ড ফুলফিল করবে। আর ধর্ম লাইফ এন্ড গ্রোথকে আপহোল্ড করবে। আমাদের দৈনন্দিন জীবনে এই দুটোরই এই রূপ আমরা দেখছি না। প্রবলেমটা এখানেই। এটা না বুঝে আমরা বলি ধর্মের সঙ্গে এই পলিটিক্স মেশানো ঠিক না, এটা ঠিক না, ওইটা ঠিক না। ধর্ম বলতে যদি জিনিসটাই না বুঝি, রাজনীতি সম্পর্কে যদি অর্থটাই তার না বুঝি, তাহলে এই বিভ্রান্তি তো আসবেই। ঠাকুর বলছেন একটা জায়গায়, পলিটিক্স নার্সেস দি লাইফ এন্ড গুড and dharma upholds it. Hence, in a conflict of politics and dharma, dharma should be followed. এটা না ধর্ম ফলো করতে বলছেন, রিলিজিয়ন না। কিন্তু কেন? ইনেট হ্যাঙ্কারিং অফ বিং এন্ড বিকামিং প্রত্যেকটা সত্তার ভিতরে রয়েছে। এভরি বিং হ্যাজ দিস হ্যাঙ্কারিং, বাঁচতে চায়, বাড়তে চায়। কি সুন্দর ভাষায় দুটো লাইনে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। বাইরের জগতে লোক ধর্মকে এই রূপে ভাবতেই পারে না, যেভাবে ঠাকুর বলেছেন। কেন? ধর্মের মূর্ত রূপ হন যুগ পুরুষোত্তম, প্রফেট অফ দি এজ। তাকে না ধরলে বিভ্রান্তি আসবেই আসবে। আমি বাবাকে যদি না মানি, আমার দাদু সম্বন্ধে আমার বিভ্রান্তি হবেই হবে। All the prophets of the past converge and awaken in that of the present. Love to him is love to all in the worship of God. ধর্ম বুঝতে গেলে ধর্মের যে মূর্ত রূপ, যুগ পুরুষোত্তম, সদ্গুরু, আদর্শ, ওয়ার্ল্ড টিচার, যাই বলি না কেন, তাকে আমাকে ধরতেই হবে, না হলে বিভ্রান্তি আসবে। একটা খুব সুন্দর একটা ধৃতি বিধায় নেয় ঠাকুর ধর্ম সম্বন্ধে বলছেন, আমি আপনাদের কাছে রাখতে চাই। আজকে সাবজেক্টের উপরে খুব এটা একটা ইয়ে করবে, দৃষ্টি দেবে। দুনিয়ার যা কিছু সবেরই ধর্ম আছে। ধর্ম আছে মানে তারা তাদের সত্তাকে ধরে রাখতে পারে, আর ধরে রাখতে পারে যাতে তেমন্তর অনুচলনী অনুবর্তনারই তারা চলতে চেষ্টা করে সহজভাবে। তেমনি প্রত্যেক গুণেরই ধর্ম আছে। যে গুণ কেমন করে কিসের ভিতর দিয়ে সংরক্ষিত হতে পারে তার অনুচর্যা আছে। প্রবৃত্তির ধর্ম যেমনতর, আবার নিবৃত্তিরও তাই। কিন্তু জীবন চায় কি? জীবন চায় তার সত্তা সংরক্ষণা আর তার অঢেল সম্বর্ধনা। এই সংরক্ষণ ও সম্বর্ধনার ভিতর দিয়েই জীবনের উপভোগ। নিবৃত্তির পথই দেখো আর প্রবৃত্তির পথই দেখো। জীবনের পক্ষে যা অপচয়ী তাকে আমরা পরিহার না করে পারি না, আর উপচয়ী যা তাকেও আমরা আঁকড়ে না ধরে পারি না। তাই জীবন ধর্মের পরিপোষণী যা, তা নিবৃত্তিমূলকই হোক আর প্রবৃত্তিমূলকই হোক, তাই তার সরাসরি স্বার্থ। স্বচ্ছন্দ চলনে যে যাতে চলতে পারে, এই হচ্ছে তার আদিম আকাঙ্ক্ষা। সে মরতে চায় না, তথাপি মরে। কি করে না মরতে হয় সে বিষয়ে সে অজ্ঞ বলে। সে দুর্ভেদ্য অজ্ঞতাকে ভেদ করে সে অমৃত উপভোগ করতে চায়। জীবন চিরদিনই অমৃতপন্থী। কেউ যদি দুঃখ পেয়ে মরতে চায়
তাও বলে মরলে বাঁচি, তার মানে বাঁচাটাই ধর্ম। তুই এই ধৃতিকে উপেক্ষা করে যাই করতে যাও না কেন, তা যতই মনোভোলানো হোক না কেন, তা কিন্তু জীবন ধর্মের কিচ্ছু নইত। এই ধৃতিরই লবজিমা যা জীবনের উৎসুক আবেগই হচ্ছে সেগুলোকে অধিগত করা, আয়ত্তে আনা, অর্জন করা। কেন্দ্রিক তৎপরতার এই অর্জন তপা হয়ে চলাই হচ্ছে তপস্যা। জীবনের সব যা কিছু কোনো কিছুতে সংহত হয়ে নিজের সত্তায় দানা বেঁধে থাকতে চায়, তাই সুকেন্দ্রিকতার প্রয়োজন অত। তাই যাই কিছু করো না কেন, যেমন ভাবো না কেন, তোমার ও তোমার পরিবেশের সত্তা সম্বর্ধনে কি সেই খতিয়ানে করে কোষে নিয়ে তেমনতর ভাবে নিজেকে বিনায়িত করে চলো। তার অনুকূল যা প্রবৃত্ত হতে হবে তাতেই, আর বিরত যা নিবৃত হতে হবে তার প্রতিকূল যা তা হতেই। তাই মানুষ প্রবৃত্তিপন্থী নয়, নিবৃত্তিপন্থীও নয়, সত্তাপন্থী। যেমন করে যে পথে তার সত্তা সম্পুষ্ট সম্বর্ধনশীল হয়ে ওঠে, সেই পথে চলাই হচ্ছে ধর্মাচরণ। এই হচ্ছে সহজ কথা। এই জীবন ধর্ম, প্রকৃত বেদ ধর্ম হচ্ছে সত্তা ধর্ম, আত্মিক ধর্ম। কি পরিষ্কার ভাবে ঠাকুর, কি বৈপ্লবিক চিন্তাধারা ঠাকুর ধর্মকে ডিফাইন করলেন। এবার বল, আমাকে বাঁচতে হবে, এটাই হচ্ছে সত্য। ঠাকুর একটা জায়গায় বলছেন, ঈশ্বর আছেন কিনা, ভগবান আছেন কিনা, তুমি তার মধ্যে মাথা ঘামাতে যেও না, তুমি তো আছো। যদি তুমি আছো তো তোমার বাঁচা বাড়া আছে। যখন তোমার বাঁচা বাড়া আছে, তার নিশ্চয় কোথাও না কোথায় কেন্দ্র আছে, সে ডিসিপ্লিন আছে। সে ডিসিপ্লিন যেখান থেকে উদ্বৃত্ত হচ্ছে, সে তার সঙ্গে অ্যাটাচ তোমাকে হতে হবে বাঁচতে পারতে গেলে। যে কোনো ইজমের পূজারী হই না কেন আমি, সোর্স অফ অল ইজ এক্সিস্টেন্সিয়ালিজম, নো এক্সিস্টেন্স নো ইজম। আমি মার্ক্সবাদ বলি বা যেই বাদই বলি না কেন, সব বাদেরই উৎস হচ্ছে জীবনবাদ, অস্তিত্ববাদ। আমার অস্তিত্ব যদি না থাকে, যে বাদীর পূজারী হই না কেন আমি, এইটাকে আমাদের বুঝতে হবে। এইটাই ধর্মের মূল। এই জন্যে এই ধর্মের যে মূর্ত রূপ, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, ভগবান রামকৃষ্ণদেব, মোহাম্মদ সাহেব, জেসাস ক্রাইস্ট, লিভিং এম্বডিমেন্ট অফ ধর্ম, এরা শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি। শ্রী ঠাকুর ইজ দি বেস্ট ফুলফিলার অফ ভগবান রাম, ইজ দি বেস্ট ফুলফিলার অফ রামকৃষ্ণদেব, ইজ দি বেস্ট ফুলফিলার অফ মোহাম্মদ। তাকে ধরলে এই বিভ্রান্তিগুলো আর আসবে না। বহু রাজনীতিবিদ ঠাকুরের কাছে এসেছিলেন, তারা ঠাকুরের কাছে নানা রকম ভাবে প্রশ্ন করলেন, আপনার আন্দোলন কি, আপনার রিভলিউশন কি? ঠাকুর বললেন বিভিন্ন রকমে সে একই কথা, আমি চাই মানুষকে বাঁচাতে। তার যে সাফারিংস আছে, তার সোর্স কজ অফ সাফারিংস কে আমি আইডেন্টিফাই করে সেটা দিয়ে আমি মানুষকে মুক্ত করতে চাই। শ্রী ঠাকুরের কাছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আসলেন। তিনি ঠাকুরের কাছে থেকে যখন যাচ্ছেন, অনুমতি নিয়েছেন যাবার, তখন ঠাকুর যেভাবে প্রত্যেককে বলতেন কি আরো কয়েকদিন থেকে যান না। দেশবন্ধু বলছেন, ঠাকুর আপনি তো আমার গুরু, আমি তো আপনার দীক্ষা নিয়েছি, আপনার কাছে থাকা তো আমার সৌভাগ্যের কথা, কিন্তু আপনি তো জানেন কি আমি স্বরাজ পার্টি গঠন করছি, অনেক কাজের দায়িত্ব, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তো আমি থাকতে পারছি না ঠাকুর। ঠাকুর বললেন, একটা কাজ করেন,
যে কোনো একটা লোককে খুঁজে সে দায়িত্ব দিয়ে কয়েকদিন আপনি থেকে যান, দেশবন্ধু চিন্তায় পড়ে গেলেন। চিত্তরঞ্জন দাস বলছেন, ঠাকুর এমন তো কোনো লোক পাচ্ছি না যার উপরে নিজের কাজের দায়িত্বটাকে সৌঁপে দিয়ে আমি আপনার কাছে থাকতে পারি নিশ্চিতভাবে। ঠাকুর বললেন, দাসদা আপনি একটা লোক তৈরি করতে পারেননি যে আপনার কাজের দায়িত্ব নেবে, আর আপনি দেশ স্বাধীন করতে চলেছেন। এই স্বাধীনতার রক্ষা করবে কে? আগে মানুষ তৈরি করুন, মানুষ। এই জন্য ঠাকুর বললেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। এই ম্যান মেকিং এর প্ল্যাটফর্ম হচ্ছে দীক্ষা, শিক্ষা, বিবাহ, ইনিশিয়েশন, এডুকেশন এন্ড জেনেটিক কম্প্যাটেবল ম্যারেজ। সুভাষচন্দ্র বোস বললেন ঠাকুরের সঙ্গে যখন কথা হচ্ছে, বলে দীক্ষা শিক্ষার কথা তো ঠাকুর বুঝলাম, বিবাহের কথা কি করে আসছে? ঠাকুর বলছেন, এই বিবাহটা যদি ঠিক মতো না হয়, জেনেটিক কম্প্যাটেবল ম্যারেজ যদি না হয়, ভালো সোল যদি জন্ম না নেয়, তাহলে কিন্তু সব প্রবলেম হয়ে যাবে। পুরো নেচারের এটা আমরা এক্সপেরিমেন্টেড দেখছি। এই জন্য ম্যান মেকিং এর প্ল্যাটফর্ম কে আনতে পারে? যিনি এক্সিস্টেন্স অফ অল দ্যাট এক্সিস্ট, যিনি সোর্স অফ এক্সিস্টেন্স, তিনি এই সায়েন্সটা আমাদের দিতে পারেন। যেভাবে তিনি দিয়েছেন কমপ্লিট লিটারেচারে, এটা বিয়ন্ড ইমাজিনেশন। হোল ওয়ার্ল্ডের রিসার্চ কিন্তু ঠাকুর যা যা বলেছেন সেই দিকে ট্রেন্ড করছে প্রত্যেক কটা। আমি অনেকগুলো কালেক্ট করি, অবাক হয়ে যায়, আবার ভাবি অবাক হবার তো কিচ্ছু নেই। হি ইজ দি ক্রিয়েটার। তিনি তথাকথিত কোন ভগবান গুরু টুরু নন, কিন্তু তিনি হচ্ছেন কারণ পুরুষ। হি নোজ দি সোর্স কজ অফ ইচ এন্ড এভরি হ্যাপেনিং। এই জন্য তিনি দিয়ে গেছেন। আপনারা জানেন গত 1 বছর ধরে আমরা সকলে ফেস করছি যে সিচুয়েশন, এই সিচুয়েশনে, কোভিড সিচুয়েশনে যে ডিসিপ্লিন গুলো গভর্নমেন্ট বলছে এখন, ঠাকুর আজ থেকে 100 বছর আগে বলে গেছেন, ছোট ছোট ছড়াই বলে গেছেন। নাক ঝেড়ে না ধোয়ে হাত, বক্ষ ব্যাধি হয় উৎপাত, বাইরের জিনিসগুলো নিয়ে কিভাবে সেটাকে স্যানিটাইজ করে ইউজ করতে হবে, নাকে মুখে আঙ্গুল দিলে কিভাবে সেই ক্ষণে তাকে ধুয়ে রাখতে হবে। ছোট ছোট জিনিস ছড়ায়। আগে মনে হতো এই জিনিসগুলো কি দরকার। এইগুলো হচ্ছে ধর্মের অঙ্গ। সদাচার, সদাচার মানে জীবন বৃদ্ধির আচার। এগুলো কোনোটাই ধর্মের বাইরে নয়। কিন্তু ঠাকুর বলছেন ধর্মের দুটো রূপ আছে, একটা ডিসক্রিট, একটা ডিভাইন। আমরা ডিসক্রিট রূপটাকে ধরে রেখেছি, ফুল, চন্দন, ধূপকাঠি। কিন্তু ডিভাইন কেন করব, এ বিষয়ে কিন্তু আমরা এখনো অনভিজ্ঞ। একটা ডিভাইন অ্যাসপেক্ট যে ভাগবত দিক আছে, আর একটা ডিসক্রিট অ্যাসপেক্ট যা বিশিষ্ট দিক। ধর্মের ভাগবত দিক বলতে বোঝায় প্রাইম লজ অফ লাইফ, যা প্রত্যেক ইন্ডিভিজুয়ালেরই জীবন ও বৃদ্ধির পক্ষে অবশ্যই প্রয়োজনীয়। সে ইন্ডিয়ার হতে পারে, পাকিস্তানের হতে পারে, আমেরিকার হতে পারে। আর ইউনিভার্সাল, লৌকিক, চিরন্তন, যেমন ইষ্ট আরাধনা, গাইড, আদর্শে অনুরাগ, ভক্তি, আহার, শুদ্ধ ইত্যাদি। আমরা যদি ডিভাইনকে না ধরি, যা করলে আমি বাঁচাবার, আমার অস্থি বৃদ্ধি হবে, সেটা ডিভাইন। আর স্থান, কাল, পাত্র অনুযায়ী যেভাবে করি সেটা হচ্ছে ডিসক্রিট, যে সময় যেভাবে যা করতে হয়। এই ডিভাইন অ্যাসপেক্ট অফ ধর্মকে আমাদের ধরতে হবে। এই যে ঠাকুর এই যুগে ধর্মের কথা বলছেন, হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। Who can say like this?
ঠাকুর বলছেন তুমি যোগী, ধ্যানী, গোসাই, গোবিন্দ হও না কেন, যদি যজন যাজন ইষ্টভীতি না করো তুমি কিছুই নও। যজন মানে এই যে ইনিশিয়েশনে যে হোলি নেম আমরা পাই, এই নামকে যখন আমি মেডিটেট করি, I can attach myself to the source of life. Then I can feel what is good to my existence, what is not good to my existence. যারাই করে বোধ করতে পারে। ইষ্টভীতি না করে লোকে কি করে থাকে চিন্তাও করা যায় না। আমি বাসে ট্রেনে যখন চলি লোকদের মুখের দিকে হা করে বসে থাকি, তাকাতে থাকি। এরা ইষ্টভীতি না করে, এটা নাম ধ্যান না করে কি করে চলে জীবন? লাইফের দুটো অ্যাসপেক্ট আছে। যদি আমার লিভিং আইডিয়াল থাকে আমার লাইফ কনসেন্ট্রিক হবে, আর যদি জীবনের কোনো আদর্শ না থাকে তাহলে কিন্তু এক্সেন্ট্রিক হবে। আমার কমপ্লেক্সই আমাকে ডিভাইন করবে। যা খুশি তাই করে গেল। একটা স্ট্রিট ডগ তৈরি করে দিচ্ছে, একটা মাস্টার ডগ তৈরি করছে। একটা লাভারিস মাল তৈরি করে দিচ্ছে, একটা মালিকের মাল করে দিচ্ছে। কোন মালিকের মাল যদি পড়ে থাকে কেউ ঠোকর দিলে মালিক তাকে আটকাবে। আমার কমপ্লেক্স আমাকে যখনই গ্রিপ করবে, আমার যদি কোনো লিভিং আইডিয়াল থাকে সে কিন্তু আমাকে সচেত করে দেবে। এই জন্যে আমরা কিন্তু টাইট রোপ উইথ কমপ্লেক্সেস হয়ে আছি, আমরা বন্ধনে আছি। এমন একটা লোক দরকার যে বন্ধন রহিত হয়ে আছে, সে আমার ওই বন্ধনগুলো কমপ্লেক্সেস গুলো চালাবে। এই কমপ্লেক্সেস গুলো ফর গ্রেটার ইউজ আমাদের ইউজ করতে হবে। ইষ্ট প্রতিষ্ঠার জন্য লোক, কাম ক্রোধ সবটাই তার জন্য, তার মানে মঙ্গলের জন্য। এভাবে প্র্যাকটিস করতে গেলে একটা বেটার হিউম্যান বিংস এর মধ্যে আমরা ট্রান্সফর্ম করে যাই। তার লিভিং এক্সাম্পল হচ্ছে সৎসঙ্গ জগৎ। প্রত্যেক কটা লোক তার লেভেল থেকে আপগ্রেডেড হচ্ছে, তার হিউম্যান এলিমেন্টস ডেভেলপ করছেই করছে। আমরা শুনেছি ত্রিপুরায় যেসব জায়গায় 12 ঘন্টা 16 ঘন্টা কারফিউ থাকতো, এখন ওই কারফিউ লেস হয়ে গেছে। দীক্ষা, একমাত্র দীক্ষার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। কেন? শুনলে হবে না, কিন্তু অনুশীলনে আনতে হবে। অনুশীলনে আনতে গেলে আমাকে অ্যাটাচড হতে হবে। ধরো, করো, হও আর পাও। ধরতে হবে, অ্যাকর্ডিংলি করতে হবে, করার মাধ্যমে আমার যোগ্যতা আসবে, তখন প্রাপ্তি হবে। এভাবে সৎসঙ্গ ইজ এ লিভিং এক্সাম্পল অফ ম্যান মেকিং। আমি কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম, উড়িষ্যায় একটা জাজপুর বলে একটা জায়গায় গেছিলাম। সে জেলে যে মোস্ট টেরার ছিল, সে দীক্ষা নেওয়ার পরে এমন চেঞ্জ হলো কি জেলার বলছে এদেরও দীক্ষা দেন। তখন কিছু যাজন হলো, আমিও গেছিলাম উৎসবে, ওদের সঙ্গে কথা বলে এত ভালো লাগলো, ওরা দীক্ষা নিল আর দেয়ার লাইফ আর চেঞ্জ না। এই জন্যে ঠাকুরের যে প্রিন্সিপাল থাকবে, সে ধর্ম নিয়ে হোক, বিজ্ঞান নিয়ে হোক, রাজনীতি নিয়ে হোক, জীবনবাদ নিয়ে হোক, সবটাই কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। আর সেগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এই আইডিয়াস গুলো ঠাকুর বলছেন, ideas or ism cannot drive a person attachment towards a personality in whom ideas is manifested that drives a person. আমরা দেখছি আচার্যদেব শ্রী দাদা কিভাবে আমাদের ড্রাইভ করে যাচ্ছেন ধারণার বাইরে। পরম পূজ্যপাদ শ্রী বরদাকে সেভাবে আমরা দেখে গেছি। হাজার হাজার লোক না লাখ লাখ লোক চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে 85-86 এ কম্পিউটারাইজেশন হচ্ছিল। আমি সে সময় অ্যাটাচ ছিলাম এই কম্পিউটারাইজেশন প্রজেক্টে। তো একজন সিস্টেম অ্যানালিস্ট এসেছিলেন, সে চেইন স্মোকার ছিলেন। তিনি বললেন, মিস্টার প্রসাদ, I have spent hundreds of dollars in the counseling to know about what are the ills of smoking, but I could not left smoking.
তখন আমি বললাম, মিস্টার আরডি, you know there are hundreds of chain smokers, there were hundreds of chain smokers, they don't know the abuses of smoking. স্মোকিং হলে কি ক্ষতি হয় সে বিষয়ে কোনো কাউন্সিলিং করেনি। পরম পূজ্যপাদ শ্রী বরদা বললেন, সিগারেট খাস? হ্যাঁ খাই। সিগারেটের কোটো আমাকে দিবি? সে তাকে এত ভালোবাসা দিয়েছে, আর খাবি না, ঠাকুর কষ্ট পান। এই দুটো কথা, এই ভালোবাসার টানে তাদের জীবনে উত্থান হয়েছে। If you have a love center, love alone can control everything because it is elixir of existence. আজ আমরা আচার্যদেব, শ্রী দাদা, পূজবাদ বাবাইদাকে দেখছি, তাদের কন্ট্যাক্ট এসে কিভাবে লোকের লাইফ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকগুলো আশ্রমের ছেলে গুড ফর নাথিং ছিল, এদিক ওদিক ঘুরে বেড়াতো। আচার্যদেব তাদের কাজে লাগিয়ে, তাদের কাছে রেখে, তাদের ইনস্টিংক্ট গুলো কিভাবে ডেভেলপ করে গেলেন। এ ছেলেরই পাস্ট লাইফ হয়েছিল, এখন এটা হয়েছে, ধারণা করা যায় না। অনেকে ঠাকুরের কর্মী আছেন, তারা নিজের জীবনের কথা বলেন। আসামের কয়েকজন কর্মীর কথা আমি জানি, তারা টেরার ছিলেন নিজের জায়গার। যারা তাকে দেখে ভয় পেত, এখন তাকে প্রণাম করে। দিস ইজ দি মিরাকল অফ লাভ, মিরাকল অফ লাভ অফ শ্রী ঠাকুর। সে রাজনীতিতে আছে, সে যে কোনো নীতিতে থাকুক না কেন, ঠাকুর যে রাজনীতির কথা বলছেন, ঠাকুর বলছেন আমি ইলেকশন চাই না, আমি চাই সিলেকশন। আমাদের কাছে কি হচ্ছে, দুইজন দাঁড়াচ্ছে, একজন ছোট চোর, একজন বড় চোর। আমি কাকে ভোট দেব? মোস্ট অফ দি টাইম যদি সিলেকশন হয়, সব বাড়ির লোক মিলে, বাড়ির গুরুজন যার কথা বলবেন আমরা তাকে মানব। আবার একটা পাড়ার সব গুরুজন মিলে যাকে বলবে, সিলেক্ট করবে, তাকে আমরা নিজের পাড়ার হয়ে রিপ্রেজেন্ট করব। ওই রকম ভাবে করে করে একটা এইভাবে সিলেকশন করে যদি হয়, সেই লোকটা শ্রদ্ধার কেন্দ্র হয়ে থাকবে, তাকে সকলে মানবে, সে সব কাজই করতে পারবে, সেখানে চুরি জোচ্চুরির ব্যাপার কিছু আসবে না। এইভাবে ম্যান মেকিং এর কথা। টিচিং লাইনেও ঠাকুর বললেন, এডুকেশনের কথা ঠাকুর যেটা বললেন, টু ট্রান্সফর্ম দি ইনস্টিংক্ট টু রিয়ালিটি বাই মিনস অফ আইডিয়াল ইজ এডুকেশন। প্রত্যেকটা লোক একটা ইনস্টিংক্টিভ একটা ট্যালেন্ট নিয়ে আসে। টিচারের কাজ হচ্ছে আইডিয়াল সেন্ট্রিক হয়ে সেই গুণকে আনপ্লাগ করা। এইভাবে তার ট্রান্সফরমেশন হতে হবে। এই জন্যে সৎসঙ্গ যে ম্যান মেকিং প্ল্যাটফর্ম, এটা কোনো এখন থিওরিতে নেই, এটা ইন প্র্যাকটিক্যাল। অনেক দিন আগে, আমার মনে হয় 1997-99-এ পূজবাদ বাবাইদার একটা বিহার ট্যুর হয়েছিল। এটা এক সপ্তাহ ধরে পুরো বিহার, আনডিভাইডেড বিহার। তার মধ্যে আসামের একজন দাদা, তিনি গাড়ি ড্রাইভ করতেন, তিনি ছিলেন। তিনি ঘোরার পরে আমাকে বলছেন, রাজুদা, আমরা বিহার সম্বন্ধে যা ভাবতাম, যা শুনতাম, এত কাস্ট রিডন, এত ফ্র্যাগমেন্টেশন, জাতের নামে এই ওই, আমি তো পুরো জায়গায় ঘুরে গেলাম, সেরকম তো কিছু দেখলাম না। আমি হাসতে হাসতে বললাম, দাদা, আপনি ক্রস সেকশন অফ বিহার যে গুরু ভাই, তাদের সঙ্গে এসছেন তো, এই সৎসঙ্গীদের মধ্যে কিন্তু ওই রকম কোন ক্লাসিফিকেশন নেই। তাই তো ইন্টারেস্টেড ওয়েতে তারা আছে। এখানে কমন ফাদার আছে, এই জন্য ইউনিভার্সাল ব্রাদারহুড আছে। এই জন্য ইউনিভার্সাল ব্রাদারহুড করতে গেলে কমন ফাদার করতে হবে। তিনি অবাক হয়ে গেছিলেন পুরো বিহার ঘুরে। এইভাবে এইটা হচ্ছে আউটপুট অফ শ্রী ঠাকুর যে চেয়েছেন সৎসঙ্গে সাচ প্ল্যাটফর্ম। ঠাকুরের ডিফিনেশন হচ্ছে সৎসঙ্গের কি, সত্যের সংযুক্তির সঙ্গে তদ্গতি সম্পন্ন যায়,
তারাই সৎসঙ্গী, তার মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ। এই মিলন ক্ষেত্র হয়ে এটা কনভার্ট হয়ে যাচ্ছে। এখনকার পরিস্থিতি অনুযায়ী এই ওয়েব সৎসঙ্গ হচ্ছে, এই ভার্চুয়াল সৎসঙ্গ হচ্ছে, ওয়েবিনার হচ্ছে, যে যেখানে এত ঠাকুরকে ভালোবাসে কি আমরা গ্যাদারিং করতে পারছি না। আমরা যে যেখানে থেকে আমরা প্রিয় পরমের কথা বলবো, এ কথা শুনে কেউ কিছু তো এগোবে, আশেপাশে গুরু ভাইদের কাছে দাঁড়াবে, ওদের দুঃখ কষ্ট সেগুলো একটু নেবে, ইষ্টার্থ উপচয় কর্মে নিয়োজিত থাকবে। এই জন্য এই ওয়েবিনার সৎসঙ্গ, ই সৎসঙ্গ, ই উৎসব, ভার্চুয়াল উৎসব এগুলো করা। এভাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ঠাকুরকে নিয়ে, কি আনন্দের মধ্যে। এই জন্যে ঠাকুর যে রাজনীতির কথা বলেছেন, ওই রাজনীতির করতে গেলে ঠাকুর যেভাবে মানুষের কথা বলছেন, রাজনীতি করবে কে, শিক্ষকতা করবে কে, ডাক্তারি করবে কে, মানুষ। মানুষ বাদ দিয়ে কোনো কিছু করা যায় না। একজন চিফ মিনিস্টারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললেন কি সৎসঙ্গ তো একটা হসপিটাল, সৎসঙ্গ তো এটা স্কুল, এগুলোর মধ্যে অনেক কাজ করতে পারে। আমি বললাম শোনেন, আপনি তো সরকার, আপনি তো মুখ্যমন্ত্রী, অনেকগুলো স্কুল করেছেন, অনেকগুলো হসপিটাল করেছেন, অনেক প্রজেক্ট হয়ে আছে, অনেক ডেভেলপমেন্ট হয়ে আছে, কিন্তু সেখানে সেই স্কুলে গেলে ছাত্ররা কি প্রপার শিক্ষা পায়? আপনি ভালো করে জানেন। সে হসপিটালে গেলে গরিব লোকরা কি ভালো সেবা পায়? আপনি ভালো করে জানেন। যে সেবা দেবে, যে শিক্ষা দেবে, সে যদি ভালো মানুষ না হয় তাহলে কি করবে? আপনি বিল্ডিং করে কি করবেন? আর এই কাজটা গভর্নমেন্ট করতে পারবে না, এটা সৎসঙ্গের কাজ। ভালো মানুষ করা, ভালো টিচার করা। ভালো মানুষ যদি হয় সে ভালো টিচার হবে, ভালো মানুষ যদি হয় সে ভালো ডাক্তার হবে, ভালো মানুষ যদি হয় সে ভালো একটা পলিটিশিয়ান হবে। আমরা যে বাদেরই উপাসনা করি না কেন, যে পার্টিতে থাকি না কেন, আমাদের একটাই হচ্ছে মানুষের মঙ্গল করা। ঠাকুর বলছেন অন্যের মঙ্গল করাই হচ্ছে আমার মঙ্গলের প্রসূতি। এইগুলো আমরা বোধ করেছি, আমরা মঙ্গলের সঙ্গে যুক্ত। যেভাবেই আমি মঙ্গল করব, সেটা যে পার্টিতে থাকি না কেন, there is no compartment in satsang world। এই জন্য সব পার্টিরই লোক আসে ঠাকুরের, প্রত্যেকের জন্য জায়গা আছে ঠাকুরের। শুধু তাই নয়, সাধু, চোর, বদমাইশ, সে যেমনই হোক না কেন, ঠাকুর বলছেন আমি দেখছি ঘটিতে ছিদ্র আছে, তাও আমি জল দিয়ে যাচ্ছি, এক না একদিন জল পড়ে পড়ে শ্যাওলা পড়ে ছিদ্রটা বন্ধ হবে, জলটা পাত্রের মধ্যে আসবে। হোয়াট এ পজিটিভিটি। একজন বিহারের রেভিনিউ মিনিস্টার ঠাকুরের কাছে যখন এসছেন, ঠাকুরকে বলছেন ঠাকুর এখানে তো বহু জন কল্যাণমূলক কাজ হয়, এগুলো তো আমি দেখি না কোনো বিজ্ঞাপনে, পেপারে টেপারে দেয়। আমি যা এখানে কয়েকদিন ধরে আছি, যেভাবে দেখছি লোকদের জনকল্যাণমূলক কাজগুলো হচ্ছে, এগুলো তো আমরা পাটনাতে আমি আছি, কোনো পেপারে দেখি না তো। ঠাকুর বললেন আপনার বাড়িতে কে কে আছে? আমার বউ আছে, ছেলে আছে, মা আছে, সকলের কথা বললেন। বলে আপনি তাদের খাওয়ান? বলে হ্যাঁ খাওয়াই। কাপড় টাপড় দেন? হ্যাঁ দিই। বলে আপনি কি পেপারে এগুলো ছাপেন? সেটা কি ঠাকুর? হাসা আরম্ভ করলেন। উনি তো আমার বাড়ির লোক। ঠাকুর বললেন আমিও মনে করি এখানে যারা আছে শুধু তারাই নয়, পুরো সব লোকই আমার লোক। আমি যদি তার জন্য করি তাহলে সেটা কি আমি বিজ্ঞাপন করব? আমার তো কোনো পর নেই, আমি এই জীবনে পরোপকার করতে পারলাম না। হোয়াট এ থিঙ্কিং। এটা হচ্ছে ধর্মের জীবন্ত রূপ। ইজ দি লিভিং এমবডিমেন্ট অফ দ্যাট ধর্ম, যেটা তার জীবনে আমরা দেখেছি। যারা আশ্রমে এসেছে, দেখেছে, বা ঠাকুরের সঙ্গ করেছে, আচার্য দেবের সঙ্গ করছেন, দেখছেন,
কি তার দৃষ্টি, গাছপালা, পশু পাখি, জন্তু জানোয়ার প্রত্যেককে ফুলফিল করা হচ্ছে। এইভাবে এই যে লিভিং ডেমনস্ট্রেশন অফ ধর্ম, এটা জানতে গেলে কি ধর্মের যে তিনি মূর্ত রূপ তার সঙ্গে যুক্ত হবে, তার সঙ্গে যুক্ত হলে এই ধর্মের যে এইরকম একটা রূপ হতে পারে, যার জন্য আচার্যদেব শ্রী দাদা বলছেন, নক দি ডোর অফ ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল। যে দিন আসছে, যে দিন আসবে, লোকে বাঁচার জন্য ছটপট করতে থাকবে, এর আগে এই বিপদগুলো আসার আগে তোমরা তাদের কাছে পৌঁছাও, পরমপিতার নাম তাদের কাছে পৌঁছাও, কি পরমপিতা এসছেন, বাঁচাবার সরঞ্জাম নিয়ে এসছেন, তোমরা এসো, ধরো, হও, করো, পাও। কেউ যাতে বলতে না পারে কি আমি ডিপ্রাইভড হলাম। এভাবে আমাদের কিন্তু সেই ওয়েবিনারের মাধ্যমে হোক, সেমিনার মাধ্যমে, ভার্চুয়াল উৎসব, যেভাবে হোক আমরা ঠাকুরের কথা পৌঁছাতে হবে। আমি জীবনদাকে বললাম আগে, আপনিও কিছু বলবেন। আর লাস্টে ধর্ম আর রাজনীতি সম্বন্ধে ঠাকুরের কাছে একজন প্রশ্ন করেছেন, শ্রীযুত চট্টোপাধ্যায়, তার কথা বলে আমি নিজের কথা শেষ করছি, এটা ঠাকুরের কথা দিয়েই আমি শেষ করব। তিনি প্রশ্ন করছেন, আজকাল বেশিরভাগ লোক ধর্ম বাদ দিয়ে রাজনীতি করার পক্ষপাতী, তাদের ধারণা রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ধর্ম মানে তাই যা বাঁচা বাড়াকে ধরে রাখে, ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে, সর্বতোমুখী সম্বর্ধনায়, ধর্মের এলাকার মধ্যে পড়ে না, অথচ তা জীবনীয় এমন কোনো বিষয় বা ব্যাপারে দেখা যায় না। রাজনীতিরও লক্ষ্য মানুষের কল্যাণ, তাই তা ধর্মসম্মত হতে বাধ্য। ধর্ম বিরুদ্ধ যা কিছু তা প্রকৃতপক্ষে জীবনের প্রতিকূল। তাই কোন ক্ষেত্রে আমরা ধর্ম বাদ দিয়ে চলতে পারি না, কোনো ক্ষেত্রে আমরা ধর্ম বাদ দিয়ে চলতে পারি না। ঈশ্বর পরন্তায় স্বস্তির পথ, যেমন করেই হোক ওই পথে চলা চাই। সকল সম্প্রদায়েরই ওই এক লক্ষ্য, তাই সাম্প্রদায়িক বিদ্বেষের প্রশ্রয় না দিয়ে প্রত্যেকে যাতে তার বৈশিষ্ট্য অনুযায়ী ধর্মনিষ্ঠ চলনে চলে তার ব্যবস্থা করতে হয়। ওতে মানুষগুলি সংযত হয়, সেবা পরায়ণ হয়, কর্তব্য পরায়ণ হয়। জনসাধারণের মধ্যে ওইসব গুণের বিকাশ না হলে সমাজ, রাষ্ট্র কিছুই টেকে না। বিশেষ করে নেতা যারা হবেন তাদের চাই প্রকৃষ্টভাবে নীত হওয়া, নইলে লোক পরিচালনার অত বড় দায়িত্ব পালন করা কি সোজা কথা? যে শ্রেয়কে মেনে চলে, তার অনুশাসন মাথা পেতে নিয়ে নিজেকে নিয়ন্ত্রিত করেনি, তাকে মানতে যাবে কে? তার বোধ বিবেচনায় বা কতখানি আনকালার্ড? এমনতর মানুষ যদি নেতা হয় তাহলে সাবরেরই পথ তো পরিষ্কার হবে। রামদাসের অনুগত থেকে শিবাজি যেভাবে রাজনীতি করেছে, রাজ্য পরিচালনা করেছে, তার কি তুলনা মেলে? ধর্মের উপরে না দাঁড়ালে, গুরুর উপরে না দাঁড়ালে জোর হয় না। এই যে ঠাকুর বেসিক যে জিনিস বললেন, আমার ব্যক্তিগত জীবন যদি সুনিয়ন্ত্রিত না হয়, আমার দাম্পত্য জীবন যদি সুন্দর না হয়, পারিবারিক জীবন যদি সুন্দর না হয়, পারিবেশিক জীবন যদি সুন্দর না হয়, তা আমার রাষ্ট্রীয় জীবন কি হবে? আইডিয়াল, ইন্ডিভিজুয়াল, এনভায়রনমেন্ট, এই তিনটেরই কোঅর্ডিনেশন দরকার। আর যা কিছুই আমরা বলি না কেন, যেই বাদই বলি না কেন, সব বাদের হচ্ছে জীবনবাদ। জীবনকে বাদ দিয়ে কোনো কিছু না। এইভাবে ঠাকুর জীবনবাদের কথা আমাদের কাছে রেখেছেন। আমাদের দায়িত্ব এই ঠাকুরের কথাগুলোকে আমরা প্রত্যেকে যে যার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে, ইয়াং জেনারেশন যে বাড়িতে আছে তাদের এটা ইম্পার্ট করা, ছেলেপেলেদের, তারা যাতে ইয়াং জেনারেশনে ঠাকুরের ইডিওলজি গুলোকে ইম্পার্ট করে। দিস আর দি রোড ম্যাপস অফ লাইফ এন্ড গ্রোথ। ঠাকুর যেটা দিয়ে গেছেন, দিস আর জাস্ট নট ফিলসফি, এত সুন্দর করে দিয়ে গেছেন ঠাকুর। এই কথাগুলোকে পৌঁছাতে হবে।
আমরা সত্যি সত্যি যদি ঠাকুরকে ভালোবাসি, সত্যি সত্যি যদি আচার্য দেবকে ভালোবাসি, সত্যি সত্যি যদি পুজবাদ বাবাইদাকে ভালোবাসি, ঠাকুর পরিবারকে ভালোবাসি, তাদের যে এই যে আহ্বান, পরম পিতার যে পুরো বাঁচা বাড়ার যে বিধিনীতিগুলোকে লোকের কাছে পৌঁছে দেওয়া, অ্যাক্টিভিটিস ওরিয়েন্টেড। আমি 1 গাদা 2 ঘন্টা ধরে 5 ঘন্টা ধরে আমি আলোচনা করে গেলাম, কিন্তু আমার জীবনকে যদি স্পর্শ না করলো, আমার পারিবারিক জীবনকে যদি স্পর্শ না করলো, পরিবেশ যদি তার ছোঁয়া না পেল, তাহলে কিন্তু কোনো অর্থ হবে না, ঠাকুর পিত হবে না। এই জন্যে আমি পরম পিতার শ্রীচরণে প্রার্থনা করি, আপনারা ইষ্টানুগ হয়ে ঠাকুরের কথাগুলো নিয়ে প্রত্যেক কথা তিনি যে ডিসিপ্লিন গুলো দিয়ে গেছেন, আপনার যে যা নিজের পরিবারে, আমি আমাকেও বলছি, ওইগুলোকে ফলো করে চলি, যাতে লোক আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমাদের কাছে আশা দিয়ে তাকিয়ে রয়েছে। আমরা দাদার এই আহ্বান প্রত্যেককে ঠাকুরের চরণে পৌঁছাবো, এটা যাতে পুরো করতে পারি, তিনি খুশি হতে পারেন, এই সাধনা নিয়ে চলতে পারি। আপনাদের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গলের প্রার্থনা পরম দয়াল শ্রী ঠাকুরের চরণে করি। জয় গুরু। জয় গুরু রাজুদা, আপনি অনেক একটু কম সময়ের মধ্যেই শেষ করলেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি ঠাকুরের 81 বছরের জীবন দর্শনের কথা হয়তো দিনের পর দিন বললো শেষ হবে না, তবুও আজকের যে টপিক আমরা রেখেছি সেই টপিকের উপরে আপনি বাস্তবজিত আপনি আলোচনা করেছেন। আমরা শুধু প্রীত হইনি, সমৃদ্ধ হয়েছি। এবং আপনি যে এই একে কেন্দ্র করে আমরা কি করছি, আমরা ইউনাইটেড ওয়েব সৎসঙ্গ জুমের পক্ষ থেকে, প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যে আমরা 3 জনের দীক্ষার ব্যবস্থা করেছি, দীক্ষা হয়েছে। এগুলো আপনার জানানোর জন্য এটা আপনি যখন বলেছিলেন, এটা আমরা রানাঘাট থেকে ব্যবস্থা করেছি। এবং আমরা এই যে লোকসংগ্রহের কাজ, দাদার যে আশীর্বাদ, এই আশীর্বাদের কাজ আমাদের প্রতিনিয়ত চলবে। এবং সরকারি যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অবশ্যই মেনে আমাদের এই কাজ চলছে এবং হচ্ছেও, যেখানে যেমন প্রয়োজন সেভাবে চলছে। এবং আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে আপনি মূল্যবান সময় দিয়ে অন্তত যতটুকু কথা বলেছেন সেগুলো ক্রিম, একদম ঠাকুরের বাস্তবজিত কথাগুলো আপনি আমাদের সামনে মেলে ধরেছেন। এবং আমরা যেখানে আজকে যারা এখানে রয়েছি বা ফেসবুকে যারা রয়েছেন, অনেকে ফেসবুকে আছেন, ফেসবুকে যারা রয়েছেন প্রত্যেকেই এর থেকে আমরা অভিজ্ঞতা লাভ করেছি। এবং আমার নিজের জীবনের মধ্যে এটাকে প্রস্ফুটিত করে তাকে মাথায় নিয়ে যদি চলা যায়, কারণ লাভ ইজ অলওয়েজ আনকন্ডিশনাল এন্ড আনএক্সপেক্টেড, এবং তাকে এইভাবে যদি ভালোবাসা যায়, তাহলে দেখা যাবে যে আমার ধর্ম বলুন, রাজনীতি বলুন, এবং আমার জীবনটাকে নিয়ে চলা বলুন, এবং এটা যদি সঠিক থাকে, তাহলে আচার্যদেব এর যা ইচ্ছা, তার যে আশীর্বাদের কাজ, সেটা পরিপূরণ করতে আমার বেশি সময় লাগবে না, সেটা বাস্তবে আমরা নিশ্চয়ই করব। যাই হোক, আমরা আমাদের আমি জীবনদার জন্য সময় রাখলাম, জীবনদাকে বলবো। হ্যাঁ, জীবনদা বলবে তুমি। তার আগে আমরা একটু ইন্টারাকশন নিয়ে নিই আমাদের মধ্যে। আজকে যারা রয়েছেন, উপস্থিত আছেন, তার আগে ইন্টারাকশনের আগে আমি জেনে নেব যে কারা কারা এই প্রশ্ন করতে চান। আপনারা বলবেন, তারটা কোহোস্ট করে দেওয়া হবে এবং সেইভাবে তারা খুব ছোট্ট করে প্রশ্ন করবেন, এবং এত ছোট করে প্রশ্ন করবেন এবং 2-1 কথায় রাজুদার চেষ্টা করবেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, বলুন। এখনো কোনো মেসেজ আসেনি, যখন আপনি জীবনদাকে বলুন আলোচনা করতে, তারপরেও যদি কোনো মেসেজ আসে যে প্রশ্ন করবে, তার নামটা আমি পড়ে তখন আমি শুরু করবো ইন্টারাকশন। ঠিক আছে। তাহলে আমরা যাব আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে প্রথম